স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সংকটে বাংলাদেশের আকাশপথের কার্গো বাজার। বিদেশে পণ্য পাঠাতে ঢাকার বিমানবন্দর ব্যবহার না করে ভারতের বিমানবন্দর ব্যবহার বাড়ছে। অর্থ সাশ্রয় সহ বিভিন্ন কারণে বাংলাদেশি পণ্য ভারত দিয়ে রপ্তানি হচ্ছে। শুধু গত মার্চ পর্যন্ত বাংলাদেশের ৮,০০০ টন পণ্য ভারতের বিমানবন্দর হয়ে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে কার্গো বাজার দিল্লির হাতে চলে যেতে পারে। গেল বছরের শেষ ৯ মাসে বাংলাদেশ থেকে রপ্তানিকারকরা সড়ক পথে ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে ৫,০০০ টন পণ্য নানান দেশে রপ্তানি করেছেন। এ বছরের শুরুতে প্রথম ৩ মাসেই হঠাৎ তা বেড়ে দাঁড়ায় ৮,০০০ টনে। চলতি জুনে সেই পণ্য পাঠানোর পরিমাণ ১২,০০০ টনের বেশি হতে পারে। সড়ক পথে ঢাকা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার। সেখান থেকে পাঠানো হয় তৃতীয় কোনো দেশে। নিজ দেশের পণ্য ২,০০০ কিলোমিটার দূরে নিয়ে ভারত থেকে কেন রপ্তানি করা হচ্ছে, এ প্রশ্ন অনেকের। ভাড়াটা কোনো কোনো ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে যায়। টোটাল হ্যান্ডলিং চার্জ যেটা, সেটা আমাদের পারিপার্শ্বিক যতগুলো এয়ারপোর্ট আছে অনেক বেশি। অভিযোগ আছে, শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি, অযত্নে ফেলে রাখা হয় আমদানি রপ্তানির পণ্য। এ অবস্থায় কার্গোর ব্যবসায় কিছুটা হুমকিতে পড়েছে বাংলাদেশ। আমাদের দেশ থেকে কার্গো না পাঠিয়ে কার্গোগুলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে যাচ্ছে। হ্যাঁ, ঢাকা থেকে এটা দিল্লি বা বম্বে যাচ্ছে, সেখান থেকে আবার ট্রান্সশিপ্ট হয়ে এই কার্গোগুলো পৃথিবীর অন্য অন্য দেশে যাচ্ছে। তো এই কার্গোগুলো আমাদের দেশ থেকে যে অন্য দেশে যাচ্ছে, এটা আমি মনে করি একটা উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সমাধান করা হয়েছে কার্গো খাতের অনেক সমস্যার, আর সব ধরনের ফি আন্তর্জাতিক নিয়মের বাইরে নয় বলে দাবি বেবিচকের। আমার তো ফ্যাসিলিটিস আছে, আমি রেডি। আমি শুধু ঢাকায় না, আমরা কিন্তু ওই কোভিডের ইয়েতে লেসন পেয়ে আমরা কিন্তু সিলেটও রেডি করেছি, যাতে দরকার হলে ন্যাশনাল রিকোয়ারমেন্ট ওখান থেকে পাঠাবো। তাই যদি হয়, তারপরেও শাহজালাল বিমানবন্দর বিমুখ কেন রপ্তানিকারকরা? কিছু একটা মেকানিজম করা উচিত, যার ভেতরে তারা এই কার্গোটা বাংলাদেশ থেকে নিতে বাধ্য হয়। আমি যখন ফেল করব যে সিভিল এভিয়েশনের আর ক্যাপাসিটি নেই, বিয়ন্ড দিস ক্যাপাসিটি আমাদেরকে আর্জেন্ট পাঠাতে হবে, পাঠান, অসুবিধা নেই। থার্ড টার্মিনাল চালু হলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কার্গো হ্যান্ডলিং সুবিধা অনেক বাড়বে বলে আশা করছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। তখন ভারত নির্ভরতা কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। যারা পাঠাচ্ছেন তাদের এখান থেকে পাঠানো উচিত। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। মামলার বাদী, বিবাদী ও সাক্ষী একই এলাকার বাসিন্দা হয় দ্রুত নিষ্পত্তি ঘটে অনেক জটিল মামলার। এসব ক্ষেত্রে প্রায় শান্তিপূর্ণ সমাধান হয়ে সামাজিক সম্পর্কও হচ্ছে মজবুত। জয়পুরহাট জেলার ইউনিয়ন ও পৌরসভা মিলে ৩৭টি গ্রাম আদালত। জমি জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, ঋণ দেনা সহ নানা অভিযোগ নিয়ে বিচার পরিচালিত হয় গ্রাম আদালতে। মামলার বাদী, বিবাদী, সাক্ষী ছাড়াও জনপ্রতিনিধিরা প্রায় বিনা খরচে বিচার করে থাকেন বলে নিষ্পত্তি হয় কম সময়ের মধ্যে। এতে ন্যায় পেয়ে সন্তুষ্ট বিচার প্রার্থীরা। ২ মাসের ভিতর আমার বিচারটা সুষ্ঠু আদালতে এখানে করে দিল। আদালতে গেলে হয়তো আরও একটু বেশি সময় লাগতো। জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে দুজনের মধ্যে অনেক কেওয়াস চলতেছিল, বছরের পর বছর ধরে, কিন্তু আজকে আমরা গ্রাম্য আদালতে এসে একটা সুন্দর সুষ্ঠু বিচার পেলাম। প্রতি মাসে ৫০ থেকে ৭৫% মামলা নিষ্পত্তি হয়। বাকি মামলাগুলো জটিল হওয়ায় উভয় পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন চেয়ারম্যানরা। গ্রাম আদালতের যারা বিচারক, তারা আসলে কখনোই কোনো প্রশিক্ষণ পায় না। আমাদের এই টেবিলে বসে যতটুকু গ্রাম আদালত যে আইন আছে, এই আইনটি আসলে পড়ার মাধ্যমে আমাদের শুধু সেই বিচার কার্যগুলো পরিচালনা করতে হয়। গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। চেয়ারম্যান বা যারা সদস্য রয়েছেন সম্মানিত, তারা যেভাবে করেন সেটা আসলে বাস্তবায়ন করার জন্য কিছু প্রশাসনিক ট্রেনিং দরকার হয়। ট্রেনিং গুলো এখনো সম্পূর্ণ হয়নি আমাদের জয়পুরহাটে। ট্রেনিং গুলো সঠিকভাবে আরো হয়, তাহলে মনে হয় এটা আরো কার্যকরী হয় বলে আমি মনে করি। প্রতি মাসে ৭ থেকে ৮টি মামলা করা হয়। মামলার প্রায় সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে গ্রাম আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে বয়স্ক বিধবা ও গর্ভবতী ভাতা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের এসব সুবিধা পাওয়ার যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তি ও স্বজনদের তালিকাভুক্ত করছেন জনপ্রতিনিধিরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্রদের জন্য বয়স্ক, বিধবা ও গর্ভবতী ভাতা দিয়ে আসছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের। তবে এই তালিকায় যোগ্যদের জায়গা না হলেও স্বজনপ্রীতির কারণে সুবিধা পাচ্ছে সচ্ছল অনেকেই। এছাড়া অর্থের বিনিময়েও অনেককে তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। যারা বয়স কম তারা ভাতা পাচ্ছে, আর আমি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে গেছি, ওরা কেউ আমাকে এরা করেনি। দরখাস্ত করে মেম্বারের কাছে প্রতিবন্ধী কার্ডে লেগে সেই কার্ডটা ঘুরে না দেওয়ার পর 3000 টাকা দেওয়ার পর মেম্বার আমার কার্ডটা দিচ্ছে। আমার স্বামী মারা গেছে 24 বছর। এ পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে মেলা জায়গাত গেছি, আমার একটা কাট করার জন্য আমাকে কেউ কাট করে দেয় না। এসব অভিযোগ অসত্য উল্লেখ করে নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্ত প্রতিনিধিরা। যতগুলো সুযোগ সুবিধা আছে আমরা এগুলো যাচাই বাছাই করে, মেম্বার আছে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের পরামর্শ করে আমরা এগুলো যাচাই বাছাই করে এগুলো পাঠিয়ে দিই সমাজসেবা অধিদপ্তরে। যারা পাওয়ার মতন উপযুক্ত মানুষ, আমরা চেষ্টা করি তাদেরকেই এই ভাতার কার্ড যাতে করে তারা পায় সে ব্যবস্থাগুলো আমরা করে থাকি। তবে সরকারি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কিছু অসাধু ইউনিয়ন পরিষদ সদস্যদের মাধ্যমে সিলেকশন যে প্রসেসটা, এটি ভুল সিলেক্টেড হয়ে যায়। এটি আমাদের নজরে আসলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। বয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের সঠিক তালিকা করে সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতির অভিযোগ ওঠায় দেশ ত্যাগ করতে পারেন এনবিআর সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, এমন শঙ্কা দুদকের। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে আদালতে শিগগিরই আবেদন করবে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের সচিবের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। বদলি বাণিজ্য, করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কাজী মাহমুদ ফয়সালের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সম্প্রতি এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ঘটনার পর আবু মাহমুদ ফয়সালের বিষয়টি আবারও গুরুত্ব পায়। বৃহস্পতিবার দুদকের আবেদনে ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। একটা বিশাল একটা শক্তি বা ক্ষমতার অধিকারী তারা ছিলেন, সেই কারণে এবং সেটার মাধ্যমে যেটা করেছেন এই ক্ষমতা ব্যবহার নিজে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সম্পদের মালিক হয়েছেন। এই প্রক্রিয়াতে তিনি এককভাবে একটি ঘটনা কিন্তু করেন নাই। অন্য দুর্নীতিবাজদের মতো ফয়সালের পালিয়ে যাওয়া ঠেকাতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছে দুদক। অনুসন্ধানের আগেই যদি সাসপেক্টেড হয়, রিজনেবল হয়, তাকে গ্রেফতারের জন্য বিধি বা আইন সংশোধন করতে হবে। কারণ অনুসন্ধানের আগে কাউকে গ্রেফতার করার অভিযোগ, আপনার গ্রেফতার করার আইন নাই। দুর্নীতির টাকা গোপন করতে নামে বেনামে খোলা ফয়সালের 700 ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। স্থাবর সম্পদ জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি জানিয়েছে, জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই জয়পুরহাট থেকে যোগ দেবেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, জয়পুরহাটে গ্রাম আদালত এতটা জনপ্রিয় হওয়ার কারণ কি? কোন বিষয়গুলো আসলে বেশি ভূমিকা রাখছে? দেখুন, উত্তর জনপথের এই জয়পুরহাট জেলা একটু শান্তিপূর্ণ একটি জেলা এবং এখানে বিশেষ করে প্রকৃতিগতভাবেও মানুষ একটু শান্তিতে বসবাস করে এবং খুব সহজ সরল হয়ে থাকে। এই কারণে এখানকার বিশেষ করে ছোটখাটো যে সমস্ত বিরোধ আছে, যেমন পারিবারিক বিরোধ আছে, সামাজিক অশান্তি, তারপর সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে, পার্শ্ব প্রতিবেশীদের মধ্যে অংশ বন্টন,
এরপরে দাম্পত্য বিরোধ, এই সমস্ত এবং ছোটখাটো অর্থ লেনদেনের যে বিষয়টি আছে, মারামারির বিষয় ঘটনাগুলো ঘটে থাকে মাঝে মধ্যে, এগুলোর বিরোধ সাধারণত নিষ্পত্তি করে থাকে গ্রাম আদালত। এবং এগুলোর নিষ্পত্তি না হলে এই বড় ধরনের সামাজিক অপরাধ সংগঠিত হয় এবং বড় অপরাধগুলো সংগঠিত হয় এবং উচ্চ আদালতে যেতে হয়, এটা আপনি জানেন। তো এই এই মানে এই সমস্ত সমস্যা থেকে দূর করতে এই গ্রাম আদালতগুলো খুব ভালো ভূমিকা রাখছে। এবং এই বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে এই গ্রাম আদালতের বিশেষ করে বাদী বিবাদী তারপর সাক্ষ্য প্রমাণ কিন্তু প্রতিবেশী, সুতরাং মিথ্যার কিন্তু এখানে অনুপ্রবেশ ঘটানো বড়ই মুশকিল। সুতরাং সাক্ষ্য প্রমাণ খুব দ্রুত এখানে প্রমাণিত হয় এবং ঘটনার বিশেষ করে রহস্য উন্মোচিত হয়। এগুলো কারণে কিন্তু মামলার দ্রুত নিষ্পত্তি করতে পারেন। এবং বিশেষ করে গ্রাম আদালতের যে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা চেয়ারম্যানরা রয়েছেন, এই চেয়ারম্যানরা কিন্তু মোটামুটি একটা সামাজিক একটা অবস্থান তারা তৈরি করে ফেলেছেন। এই কারণে তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে। এই সমস্ত কারণে এই গ্রাম আদালতের বিচারগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়। জানা গেছে যে এই গ্রাম আদালতে প্রায় ৭৫% মামলা তারা নিষ্পত্তি করে থাকেন। ৫% মামলা কোনো কারণেই তারা নিষ্পত্তি নথিজাত করেন এবং অবশিষ্ট ২০% মামলা তারা কিন্তু উচ্চ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো গ্রাম আদালতের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো সামাজিক সহ অবস্থান বিরাজ করে এবং যারা এখনই কিছুক্ষণ আগে যারা হয়তো শত্রু মনোভাবাপন্ন ছিল, সাথে সাথে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর দুইজনের মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি করে দিয়ে থাকেন জনপ্রতিনিধিরা। তো এই গ্রাম আদালত যদি বিশেষ করে শক্তিশালী করতে, বিশেষ করে এখানকার যে বিচারক বিশেষ করে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা একটি সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন। যেমন উচ্চ আদালতের কোন রায় কার্যকর হওয়ার পর তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, তাদেরকে প্রশাসনিক সাপোর্ট দেওয়া হয়, তারা কিন্তু সেটা পাচ্ছেন না। ছোটখাটো কোনো রায় হলে সেই রায়টা কার্যকর করার জন্য তাদের যে প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু নেই। এই কারণে এই সমস্ত গ্রাম আদালতের যে বিচারকরা রয়েছেন, তারা দাবি করেছেন যে গ্রাম আদালতকে একটু শক্তিশালী করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তো গ্রাম আদালত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জয়পুরহাটে তো বেশ জনপ্রিয় হয়েছে গ্রাম আদালত, লক্ষ্মীপুরের অভিজ্ঞতা কেমন, কার্যক্রম কেমন চলছে? লক্ষ্মীপুরের যে 58টি ইউনিয়ন রয়েছে 5টি উপজেলায়, এই 58টি ইউনিয়নে যে আমরা দেখেছি যে গ্রাম আদালতগুলা, সেখানে কিন্তু সেবা নিতে এসে অনেকে কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ছেন, আবার অনেকে সেবা পাচ্ছেন। বিশেষ করে বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু যে ইউনিয়ন পরিষদ কার্যালয় না থাকার কারণে, যেমন দালাল বাজার, চর রুইতা, চর রমণী মোহন, এইসব ইউনিয়ন এবং তোরাবগঞ্জ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ কার্যালয় না থাকার কারণে কিন্তু মানুষ যে সেবা পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসে, সেখানে এসেই কিন্তু মূলত যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে পাচ্ছেন না। এর বাইরেও কিন্তু অন্যান্য যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ যেই বিচারের জন্য মানুষজন আসছেন এবং প্রত্যেকটি গ্রাম আদালতে সেখানে তারা অনেক সময় সেবা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। তবে এখানে যেসব বিষয় কিন্তু এখানকার যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে একদিকে ইউনিয়ন পরিষদ না থাকার কারণে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না, অন্যদিকে বিভিন্ন জনবল রয়েছে বা আসবাবপত্র বা অবকাঠামোগত উন্নয়ন না করার কারণে তারা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরে তারা সেবার যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে আমি এর বাইরে কিন্তু এখানকার যে নাগরিকরা রয়েছে যারা সেবা দিতে বা বিশেষ করে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, যেমন জন্ম নিবন্ধন করতে এসে অনেকে কিন্তু তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েন। পাশাপাশি যে গ্রাম আদালত প্রতি যে সপ্তাহ একদিন করে গ্রাম আদালত বসে প্রত্যেকটি ইউনিয়নে, সেখানে কিন্তু মানুষ যারা সেবা নিতে এসেছেন বা যে বিচার প্রার্থী রয়েছেন তারা কিন্তু ঠিকমতো বিচার পাচ্ছেন না বা ঠিকমতো তাদের বিচার যে কার্যক্রম সেটি হচ্ছে না, অর্থাৎ বিঘ্নিত হচ্ছে বিচার কার্যক্রম। ঠিকমতো যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তারা অফিস না করার কারণে মূলত এই সমস্যা হচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু এখানে স্থানীয় যে প্রশাসন বলছেন তারা উদ্যোগ নিচ্ছেন যেন এখানকার যে কাঙ্ক্ষিত মানুষগুলো যারা সেবা পায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসন। তা আসলে এখানকার যে নাগরিকরা রয়েছেন তারা সেবা পাওয়ার যে কাঙ্ক্ষিত সেবা পেতে তারা যে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করার কথা বলছেন।
জয়পুরহাট ও লক্ষ্মীপুর থেকে গ্রাম আদালতের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভারত বিরোধিতার জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সুসম্পর্ক থাকায় দিল্লির কাছ থেকে ঢাকার প্রাপ্তিও অনেক। কয়েকটি মহল সম্প্রতি হওয়া সমঝোতাগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি তার। অন্যদিকে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভারত বিরোধিতা ভুল পথ। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো সহ সমঝোতা স্মারক পাশ হয় 10টি। এরপর থেকেই কিছু প্রসঙ্গে বিরোধিতা করে আসছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধন করে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। যারা ভারত বিরোধিতা করছে তারা ভুল করছে বলেও মত তার। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসে একে আব্দুল মোমেন জানান, ভারতের কাছ থেকে এরই মধ্যে বেশ কিছু সুবিধা আদায় করেছে বাংলাদেশ। তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর সমাধানও হবে শিগগিরই। আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করব। কঠিন জিনিস, পানি বন্টনের ভাগাভাগি আমরা করেছি, আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ, এগুলো তো বড় অর্জন। হ্যাঁ, ভারতেরও অনেক অর্জন। তাদের ইস্টার্ন বর্ডার নিয়ে চিন্তা করতে হয় না, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয় না। ভারতের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকগুলো নিয়ে নানা মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন আব্দুল মোমেন। তাদের দেশেরও মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বাংলাদেশের অস্তিত্বই সংকটে পড়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সরকারি তথ্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের কোনো মিল নেই। তিনি জানান, গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে পর্যালোচনা কমিটির গত 5 এপ্রিলের বৈঠকে তিস্তা থেকে কী পরিমাণ পানি প্রয়োজন তা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে প্রতিবেদনও দিয়েছে পর্যালোচনা কমিটি। বর্তমানে তা বিবেচনাধীন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, 2026 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। তাই নতুন চুক্তির জন্য দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন। এরপরই মমতা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে পানি বিক্রি করতে চায় মোদী সরকার। বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল আজ পাশ হতে যাচ্ছে। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। এই বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের নতুন অর্থ বছর। সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিন কার্যকর হবে। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে জানা গেছে। এতে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহালই থাকছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষজন। তবে বন্যার পানি ধীর গতিতে নামায় কমেনি দুর্ভোগ। কিছু সড়কের ওপর থেকে পানি কমায় ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। দুর্গত এলাকায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়, আসছে সাপে কাটা রোগীও।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সব উপজেলা থেকেই নামছে পানি। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন নিজ নিজ বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন। পানি কমলেও ঘরের মূল্যবান আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী বন্যার পানিতে নষ্ট হয়েছে। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব অনেকেই। আমরা ৩০-৩৫টার ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, মানে মালপত্র পালং টালং ল্যাপ তুষে যাওয়া কিছু আসেনি, সব ভিজে গেছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিতে ডুবে আছে রাস্তাঘাট সহ বসতবাড়ি। গত ২ সপ্তাহ ধরে পানিবন্দী ৫ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। ঘরবাড়িতে ফেরার অপেক্ষায় আশ্রয়কেন্দ্রের মানুষেরা। দুর্গত এলাকায় হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়, আসছে সাপে কাটা রোগীও। পানি যেরকম কমের এরকম ১৫ দিন লাগবো পানি কমতে। রোগ বালাই দেখা দিছে, অনেক বালা মানে দেখা দিছে। মানুষের বাচ্চা কাচ্চার এই যে অসুখ বিসুখ অত্যন্ত মেডিকেলে যাইতে আছে আইতে আছে, কেউ নৌকা যাইতে আর কেউ যাইতে পারে না। কিছু রোগের প্রাদুর্ভাব হচ্ছে এখন, এর মধ্যে রয়েছে ডায়রিয়া, চর্মরোগ, মাঝে মাঝে আমরা সাপে কাটা রোগীও পাচ্ছি। আমরা ইনডোরে, আউটডোরে এবং ইমার্জেন্সিতে ৩ বিভাগে সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে প্রত্যেক ইউনিয়নে। যে কোনো জায়গায় যদি আমাদের জরুরি সমস্যা তৈরি হয় আমাদের টিম সেখানে যাবে। এদিকে হাওড়া অঞ্চলে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে বন্যার পানি নামছে ধীর গতিতে। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী তুহিনুর রশিদের কাছে। তুহিন, বন্যার পানি তো ধীর গতিতে নামছে, এতে কি ধরনের সমস্যা হচ্ছে? আর হাসপাতালে তো রোগী বাড়ছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, মৌলভীবাজারে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ধীর গতিতে নামছে। আপনি যেটি বলছিলেন যে আসলে পানি নামার এত ধীর গতি, যার ফলে কিন্তু এই কদিনে মাত্র 1 ফুটের মতো পানি কিন্তু কমেছে। এই জেলার অর্থাৎ 3টি উপজেলা কুলাউড়া-জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার যে হাওর বেষ্টিত এলাকাগুলি এগুলি এখনও কিন্তু পানিতে নিমজ্জিত আছে। পাশাপাশি মৌলভীবাজার সদর এবং রাজনগর, এই 2 উপজেলার যে কুশিয়ারা নদী পাড়ের যেসব গ্রামগুলি সেগুলিতে কিন্তু এখনও পানি আছে। তবে যে বিষয়টি গত কদিনে কিন্তু পানি কিছুটা কম ছিল এবং এখানকার যে বন্যা কবলিত এলাকার মানুষজন তারা মনে করছিলেন হয়তো পানি কমে আসবে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজও সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। গতকাল যে বৃষ্টিপাত হয়েছে যার ফলে এখন কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে যে আবারও পানি বৃদ্ধির, যার ফলে এই যে দীর্ঘদিন 2 সপ্তাহ ধরে কিন্তু এই অঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে আছেন, কিন্তু এখন আবার বৃষ্টিবাদল যদিও শুরু হয় যার ফলে কিন্তু আবারও পুনরায় যে পানি বৃদ্ধি পাবে। তবে দুর্ভোগের যে বিষয়টি আসলে এই জেলার যে 3টি উপজেলা সেখানে কিন্তু রাস্তাঘাট, বাড়িঘর সব কিন্তু এখনো পানির নিচে আছে। যেসব মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন তাদের কিছুটা পানি কমাতে কিন্তু মানুষজন বাড়ি করে ফিরতে শুরু করেছিলেন। গতকালকেও কিন্তু 7,000-এরও বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এখনও, যার ফলে আপনি বুঝতেই পারছেন যে এখানে বন্যা পরিস্থিতি আসলে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটি বলা যাচ্ছে না। পানি কমা শুরু হয়েছিল। সড়ক যোগাযোগ যেগুলি আসলে এগুলি পুরোটাই গ্রামীণ অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে আছে, মানুষজন আসলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর রোগবালাইয়ের যে বিষয়টি আসলে এখানে পানিবাহিত নানান সমস্যা কিন্তু দেখা দিয়েছে। হাসপাতালগুলিতে আমরা খবর নিয়েছিলাম, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে কিন্তু এখন আউটডোর ইনডোর 2 জায়গাতেই কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পানিবাহিত নানান রোগ নিয়ে কিন্তু তারা এই হাসপাতালগুলিতে আসছেন। তো সব মিলে মৌলভীবাজারে এই মুহূর্তে আসে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু আবারও বৃষ্টিবাদলের আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু মানুষ এখানকার আতঙ্কের মধ্যে আছেন। আবারও পানি বৃদ্ধি পেতে পারে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপ ধরা ও হত্যা করা দণ্ডনীয় অপরাধ, অথচ চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সাধারণ সাপ। গুজব সৃষ্টি করে একটি চক্র সাপ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আক্রান্ত এলাকা থেকে সাপ উদ্ধার করছে তারা। এতে চিকিৎসা বিজ্ঞান ও কৃষিতে বড় ক্ষতি হতে পারে বলে শঙ্কা গবেষকদের। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এখন সবচেয়ে আলোচিত নাম। কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এ সাপ সাধারণ মানুষকে কামড় দিচ্ছে বলে প্রচার চালানো হয়। তবে এই সাপে দংশনের ঘটনা খুবই কম। আতঙ্ক থেকেই সব ধরনের সাপ হত্যা শুরু হয়েছে।
এ প্রবণতায় মারা যাচ্ছে নির্বিষ সাপও। এই বৈচিত্র্য যদি হারিয়ে যায় তাহলে আমরা তো আমাদের ভবিষ্যতে থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল যে কিছু পেপটাইড সাপের বিষ থেকে হচ্ছে, অ্যান্টি ক্যান্সারের জন্য ড্রাগ সাপের বিষ থেকে তৈরি হচ্ছে, তাহলে এই সম্পদই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো ভবিষ্যতে আমরা আমাদের ট্রিটমেন্টের জন্য লিড কম্পাউন্ড তৈরির মূল সূত্রটাই হারিয়ে ফেলবো। সাপ আতঙ্কের সময়টাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সাপ সংগ্রহে নেমেছে বেশ কিছু চক্র, অথচ সাপ ধরায় এদের নেই কোনো অনুমোদন। বন বিভাগ বলছে কোথাও আক্রান্তের ঘটনা ঘটলে বন বিভাগের হটলাইনে তথ্য দিতে। অনেক সময় অজগরের বাচ্চা অথবা আরও একটা বোয়া সাপ আছে, স্যান্ড বোয়া বলে, এই সাপের বাচ্চা মেরে ফেলে। কোবরার স্পেসিস রাসেল ভাইপারকে খায়, ক্রেইটও রাসেল ভাইপারকে খায়। তা আমরা যদি ক্রেইট এবং কোবরা মেরে ফেলি তাহলে রাসেল ভাইপার তো আরেকটু বাড়ার সুযোগ পাবে। সাপকুল যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিবেশের বড় রকমের বিপর্যয় দেখা দেবে। বাংলাদেশের ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে। বাংলাদেশের কৃষকরা প্রচুর আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি ফসল হারাবে এবং পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। বন বিভাগ বলছে সাপ আতঙ্কের সুযোগে একটি চক্র সাপ পাচারেও নেমেছে। তারা এই সুযোগে এই ধরনের বন্যপ্রাণী ধরে নিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু এগিয়ে যাবে। কাজে এটি অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপ ধরা, আবাস নষ্ট ও হত্যা করলে 1 বছর জেল ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে 3 ডেঙ্গু রোগী। চিকিৎসকেরা বলছেন নগরী ছাড়াও আশঙ্কাজনকভাবে উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বসা নিধনে নিয়োজিত সংস্থাগুলো এখনও কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন বলে মন্তব্য নাগরিক সমাজের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 187 জন, মারা গেছেন 3 জন। এই হিসেব শুধুমাত্র যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের। ঘরে কিংবা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর হিসেব নেই কারো কাছে। চলতি বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের, যা আলাদা করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। একটা সময় ছিল ডেঙ্গি ছিল শুধু শহরের মানুষের রোগ। এই শহরের মানুষ আমরা পেতাম যে শহরের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। ইন্টারেস্টিং হচ্ছে এইবার যে রোগীগুলি পাচ্ছে এর একটা বড় অংশ আসছে কিন্তু মফস্বল শহর থেকে। সিটি কর্পোরেশন বলছে শুধু তাদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিষয়টিকে দায়িত্ব এড়ানো উল্লেখ করে নাগরিক সমাজের অভিযোগ, মশা মারার নামে দুর্নীতি চলছে। ওষুধ ছিটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গুকে কন্ট্রোলে আনা খুবই দুঃসাধ্য। আমরা লিফলেটিং করছি, মাইকিং করছি, শুধু কিছু ফগার মেশিন দিয়ে ফাঁকা বুলি আওয়াজ করানো ছাড়া ওরা কোনো ওষুধে ব্যবহার করে না। এবং এমন ওষুধ ব্যবহার করেছে শুনেছি যে মশা যে ওষুধ খেয়ে আরও সেই হৃষ্টপুষ্ট হয়, আরও স্বাস্থ্যবান হয়। গত বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 14,087 জন, মারা গিয়েছিল রেকর্ড 107 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিরাপত্তা কর্মী সংকট সহ অন্তত 5টি কারণে বগুড়া জেলা কারাগার এখনও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত কমিটির একটি সূত্র এ তথ্য দিয়ে জানিয়েছে 1883 সালে নির্মিত এ কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীও ঝুঁকির আরেকটি কারণ। 141 বছর আগে ব্রিটিশ সরকারের আমলে নির্মিত বগুড়া জেলা কারাগারের ধারণ ক্ষমতা 775 জন হলেও সেখানে গড়ে থাকে 2000। এই বিপুল সংখ্যক বন্দীর নজরদারির জন্য প্রয়োজন অন্তত 250 জন নিরাপত্তা কর্মী, কিন্তু আছেন মাত্র 186 জন। জীর্ণশীর্ণ ভবনগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই ঝুঁকির কথা গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া জনবহুল এলাকায় কারাগারের অবস্থান এবং পাশের রাস্তাগুলো দিয়ে অবাধ চলাচলও নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন কর্মকর্তারা। এই অবস্থায় পুরো কারাগারে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখছে প্রশাসন। কারা কর্তৃপক্ষের অন্য কোথাও গাফিলতি আছে কিনা বা কারো দায় আছে কিনা এই বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। পাশাপাশি ওই দিনের পর থেকে আমরা 2টা চৌকি অতিরিক্ত বৃদ্ধি করেছি। মেন গেটে একটা চৌকি ছিল, সেখানেও আমরা একটা চৌকি দেওয়ার জন্য বলেছি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে 2 বছর আগে 2 জঙ্গি সেল ভেঙে পালানোর পরিকল্পনা করলেও তা ফাঁস হয়ে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয়। এসব ঘটনা বগুড়াবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে দাবি নাগরিক সমাজের। এটা বগুড়াবাসীকে আতঙ্কিত করেছে এবং বহু পুরানা এবং জনবহুল এলাকাতে এই ব্রিটিশ আমলের কারাগারটি আসলেই কারার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বগুড়া জেলা কারাগারের 2টি কন্ডেম সেলের 9টি কক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ, আর সেখানেই আছে 2 জঙ্গি সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 17 কয়েদি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চরমে পৌঁছেছে লোডশেডিং এর ভোগান্তি। তীব্র গরমে একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে লোকসান বাড়ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ঘাটতি বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে প্রায় 1 সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। জেলা শহর রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতে দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। একই ভোগান্তি পটুয়াখালীতেও। কুয়াকাটায় লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক বেড়েছে বলে দাবি স্থানীয়দের। ভোলায় শহরের চেয়ে গ্রামে ভোগান্তি বেশি। 7-8 থেকে 8 বার বিদ্যুৎ চলে যায়। একবার বিদ্যুৎ গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে বিদ্যুৎ আর আসে না। এই লোডশেডিং এর কারণে আমাদের বিক্রি কম, প্রচন্ড গরমে দোকানে বসতে অসুবিধা। বিদ্যুতের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে পাথরঘাটায় সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রেও। বরফ সংকটে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলেরা। বর্তমানে আপনার 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় বর্তমানে। তো আমাদের সলিড বরফ বানাইতে, একাজ বরফ বানাইতে সর্বনিম্ন 18 ঘন্টা বিদ্যুৎ লাগে। আমাকে একটা মোটরের দাম 3 লাখ একটা মোটর। ওই যে আমরা হঠাৎ করে ভোল্টেজের কারণে ধাম করে বন্ধ হয়ে যায়। ওই কারণে আপনার মেশিনের সমস্যা হয়, মোটরের সমস্যা হয়। পাথরঘাটা পিক আওয়ারের ডিমান্ড 11.5 মেগাওয়াট, আমি পিক আওয়ারে পাচ্ছি 5 মেগাওয়াট, মানে অর্ধেকের কম। এটার সমাধান, প্রাথমিক সমাধান হচ্ছে এই ইউনিটগুলো যদি চালু হয়ে যায় তাহলে পূর্বের অবস্থা ফিরে আসবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় বেড়েছে বিদ্যুৎ ঘাটতি। তবে সপ্তাহখানেকের মধ্যেই ইউনিটটি চালু করে পরিস্থিতি স্বাভাবিক করার আশা সংশ্লিষ্টদের। প্রত্যেকটা ইকুইপমেন্টের তো আপনার শিডিউল মেইনটেন্স লাগে সবসময়। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে 1টা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে আপনার 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখে। লোডশেডিং পরিস্থিতি দ্রুত উন্নয়ন না হলে ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতি বাড়ার শঙ্কা ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি 1 মাস ধরে অচল। তাই এলএনজি আমদানি কমায় শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলো চরম গ্যাস সংকটে। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে চাহিদার তুলনায় তারা 25 থেকে 30% গ্যাস কম পাচ্ছে। পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে 2 সপ্তাহেরও বেশি। ঘূর্ণিঝড় রেমালে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, যার সংস্কার কাজ চলছে সিঙ্গাপুরে। সচল আরেক টার্মিনাল থেকে দৈনিক মিলছে 500 থেকে 550 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ কমায় গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা, ড্যামরা, মদনগঞ্জ, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট প্রকট। কারখানা পুরোদমে সচল রাখতে দরকার 10 থেকে 15 PSI গ্যাসের চাপ। গাজীপুর, মাওনা, রূপগঞ্জ, 2500, নারায়ণগঞ্জ, ফতুল্লা, সাভারের অনেক ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রেশার কোথায় 0, কোথায় 2-3 নেমে আসে। দিনের বেলা, রাতে হয়তো কিছুটা থাকে। শুধু শিল্প উৎপাদনই নয়, রাজধানী ও আশেপাশের এলাকায় সিএনজি স্টেশনেও দিনের বেশিরভাগ সময় মিলছে না গ্যাস। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অটো চালক সবাই পড়েছেন ভোগান্তিতে। ঈদের পর থেকে সমস্যা, গ্যাস নাই, গেলে দাওয়াই দেয় সিকিউরিটিরা, গ্যাস নাই। যান রাতের বেলা আসেও কামা নাই, আবার 1-150 গাড়ি সিরিয়াল দিয়ে 1-2 ঘন্টা সময় লাগে। ঢুকলে হয়তো 100 টাকা 150 টাকার গ্যাস ঢোকে। সকালবেলা হইলেই গ্যাস চলে যায়, সকাল হলে, এছাড়া সারাদিনে গ্যাস আসার কোনো সম্ভাবনা নেই। কয়েক স্টেশন ঘুরে এইখানে লাস্ট আসছে গেছে, এখন আর গ্যাসও নাই, কোথাও যাওয়ার মতো সুযোগ নেই। স্বাভাবিক সময়ে 1000 MMCF এলএনজি ও দেশীয় সহ প্রায় 3100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তিতাস বিতরণ করে 1800 থেকে 1900 ঘনফুট গ্যাস। কর্ণফুলি আছে, ওখানে বাখরাবাদ আছে, তারা তো ওইদিকে কোনো গ্যাস খুব কম, চিটাগাং তো গ্যাস নাই। তো ওই গ্যাসটা কিন্তু ওরা ওদের মোটামুটি 300 থেকে 400 মিলিয়ন গ্যাস ওদের লাগে। এই হিসাবে যে 500 মিলিয়ন গ্যাস কাট হয়েছে, আমার মোটামুটি 400 মিলিয়ন আমার কাছ থেকে চলে গেছে, মানে আমার কাট হয়ে গেছে। আমার গ্রাহকরা খুবই উদ্বিগ্ন।
খালাসের সক্ষমতা কমায় স্পট বা খোলা বাজারের এলএনজি আমদানি আপাতত বন্ধ আছে। পেট্রোবাংলা জানায়, জুলাই মাসের মাঝামাঝি সামিটের টার্মিনালটি সংস্কার শেষে দেশে ফিরবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটক টানতে পারছে না বগুড়ার শিবগঞ্জের প্রত্নস্থল ভাসু বিহার। অনুন্নত অবকাঠামো আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবই এর কারণ বলছেন ভ্রমণ প্রিয় মানুষ। পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ স্থানকে আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাসু বিহার বগুড়ার মহাস্থানগড় থেকে কয়েক মাইল পশ্চিমে 4টি মন্দির নিয়ে কালের সাক্ষী হয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এ সাইটটি। ক্ষুদ্রাকৃতির মূর্তি, সিলমোহর, পাথরের গুটিকা, মাটির প্রদীপ সহ নানা নিদর্শন সমৃদ্ধ করেছে এই বিহারের ঐতিহ্যকে। তবে সুযোগ সুবিধা না থাকায় ভাসু বিহার ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটক। পানি তৃষ্ণার্ত হয়, এখানে কোনো ওয়াশরুম নেই বা রেস্টুরেন্ট নাই যে আমরা একটু খাবো কিছু, এরকম কোনো ব্যবস্থা নেই। একটা বসার জায়গা নেই, যে বৃষ্টি হলে যে একটা ছাউনির নিচে দাঁড়াবো, আমরা দাঁড়াতে পারবো না, আমরা সবাই বৃষ্টিতে ভিজে যাব। সরকার উদ্যোগ নিয়ে এখানে এই ইটের দেয়ালের পেছনের ঐতিহ্যটা টাঙিয়ে দিত, তাহলে বুঝতে পারতো যে এর পেছনের ঐতিহ্যটা কেমন। দৃশ্যত কোনো উন্নয়ন চোখে না পড়লেও কর্তৃপক্ষের দাবি স্থানটি আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সাইট এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বাউন্ডারি প্রাচীর ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে, টিকিট কাউন্টার করা হয়েছে, তবে টিকিট এখনো চালু হয় নাই। টিকিট চালু হওয়ার পরে বাগান সৌন্দর্য বর্ধনের জন্য বাগান, দর্শনার্থী সুবিধার জন্য বসার বেঞ্চ, ছাউনি এবং সাথে ক্যান্টিন তৈরি করার একটা পরিকল্পনা আমাদের আছে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঙ্গল ভ্রমণের এক পর্যায়ে ভাসু বিহার আসেন, যা পরে তার লেখায় স্থান পায়। হিউয়েন সাং এটিকে প্রসিপ বিহার হিসাবেও উল্লেখ করেন। ভাসু বিহারে প্রথম খনন করা হয় 1973-74 অর্থ বছরে। খননে মন্দিরের পাশাপাশি পাওয়া যায় ধর্মীয় এ শিক্ষা প্রতিষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের 26টি কক্ষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসু বিহার, বগুড়া। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।